অন্যান্য জায়গার মতো আমরাই দেখিয়েছিলাম কসবায় বাইপাসের ধারে কিভাবে মেশিন ছাড়াই বেআইনিভাবে পার্কিং তোলা হচ্ছে, ফি এই রসিদ ছাড়াই। তারপরে খবরের জেরে টনক নড়ল এবং ফিরে এলো মেশিন, কেএমডি এর মেশিন, এবং সেই কেএমডি এর মেশিন থেকেই এবার সেই বেআইনিভাবে পার্কিং তোলা বন্ধ হলো। কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, এখানে কি কোনো রকম ভাবে কেএমসির বা কেএমডি এর কোনো রকম লাইসেন্স ছিল যারা তুলছিলেন এইভাবে টাকা? এর তরফ থেকে তার টেন্ডার নেওয়া রয়েছে, যদিও বা তার কিন্তু যে নথি সেই নথি তিনি দেখাতে পারেননি, এবং কেএমডি এর তরফ থেকে টেন্ডার নেওয়া থাকলেও যেটা তিনি দাবি করছে, এখানে দেখা যাচ্ছে বিগত বছর ধরে কেএমসি অর্থাৎ কলকাতা পৌরসভার একটা কাঁচা বিল দেওয়া হচ্ছিল। একদিকে কেএমডি এর পার্কিং এর টেন্ডার বলে দেওয়া হচ্ছিল কলকাতা পৌরসভার কাঁচা বিল, খবর করার পরই তৎক্ষণাৎ সেই বিল বদলি হয়ে গেল, নিয়ে আসা হলো কেএমডি এর বিল। কিন্তু এই বিল কিন্তু এখন গ্রহণযোগ্য নয়। ইপস মেশিনের মাধ্যমে যে ডিজিটাল বিল মেশিন ফেরেনি তো? দেখো, এখনো পর্যন্ত কোন রকম ডিজিটাল মেশিন অর্থাৎ ইপস মেশিন নিয়ে আসা হয়নি। তারা প্রতিশ্রুতি দিচ্ছেন পরবর্তীকালে ব্যবহারের জন্য চেষ্টা করবেন, অর্থাৎ এখনো কিন্তু এই বেআইনি এবং অবৈধভাবেই পার্কিং হচ্ছে। কাঁচা বিল যেটা কলকাতা পৌরসভা ছিল তা বদলি করে কেএমডি এর একটা ছাপানো কাঁচা বিল নিয়ে আসা হয়েছে, কিন্তু ইপস মেশিনের ব্যবহার কোনো মতে দেখা যাচ্ছে না। আচ্ছা, আগে দেখাই কর্মীর বাইট, কর্মী কি বলছেন সেটা আগে দেখাই, তারপরে আমি তোমার কাছে যাব। আগে ছিল কেএমসি, এখন কেএমডি হয়ে গেছে। কেএমসি এর বিলটা ভুল করে চলে এসেছিল, আমি স্বীকার করছি যে আমার ভুল হয়ে গেছিল, কিন্তু আমি ক্ষমা চাইছি। প্লিজ 10 টাকা ঘন্টা নেওয়া হবে, একদম পারফেক্ট 10 টাকা ঘন্টা নেওয়া হবে। আমরা ভুল কাজ করবো না। বাবুদের কাছে 10 টাকা 20 টাকা বাবুরা দিয়ে দেয়, ঠিক আছে, কিন্তু আমরা ভুল আর করবো না। 10 টাকা ছাড়া 10 পয়সা বেশি নেবো না কারো কাছ থেকে। কাঁচা বিল সেটা কেএমসির বদলে ফিরে এলো কেএমডি এর। এই কাঁচা বিলে কি করে কাজ হবে? কেএমডি এর পার্কিং স্লিপে পার্কিং ফের নেওয়া শুরু হলো, ইপস মেশিন কিন্তু ফেরেনি। আমি আবার চলে যাব রৌনকের কাছে। রৌনক, মালিক আবার অস্বীকার করছেন, মালিক অস্বীকারে কি বলছেন? তাকে একেবারে এই প্রশ্ন যখন আমরা করি যে দীর্ঘদিন ধরে কেএমডি এর টেন্ডার নেওয়া সত্ত্বেও কেন কলকাতা পৌরসভার বিল দেওয়া হচ্ছে, মালিক তখন একেবারে অস্বীকার করেন। তিনি বলেন যে পার্কিং কর্মী ওখানে পয়সা দিচ্ছেন, তিনি তার পার্কিং কর্মীই নয়। যদিও যে যথাযথ প্রমাণপত্র দেখিয়েছেন, পরিচয়পত্র পার্কিং কর্মী, তার সঙ্গে কিন্তু মালিক যে কোম্পানির নাম বলছে তার পুরোপুরি মিল রয়েছে। তাহলে তিনি অস্বীকার করছেন কিভাবে রৌনক? একেবারে পুরোপুরি ভাবে তিনি অস্বীকার করে দিচ্ছেন যে তিনি তার কর্মী নয়, এবং তিনি উল্টে দাবি করছেন যে বরাবর তারা কেএমডি এর টেন্ডার নেওয়া এবং কেএমডি এরই পার্কিং স্লিপ দেওয়া হয়। যদিও ছবিতে কিন্তু অন্য চিত্র দেখা যাচ্ছে, দীর্ঘদিন ধরে তারা কলকাতা পুরসভার নাম ভাঙিয়ে পার্কিং স্লিপ দিত। কি বলছেন? মালিকের সঙ্গে তোমার কথা হয়েছে, সেই মালিকই বা কিভাবে চালাচ্ছেন এরকম পার্কিং, দেখুন কি বলছেন। রুবি হসপিটাল, ফোর্টিস হসপিটাল, ইস্কো ইন্টারন্যাশনাল স্কুল, এই সব বড় জায়গায় সবই জায়গাতে বিল আছে। সামান ওইটা আপনি আবার আমাকে জোড়াচ্ছেন। ডিজিটাল বিল নেই, ডিজিটাল বিলে তো যদি ডিপার্টমেন্ট না দেয় তো আমি কি করে দিব আপনি বলুন? তো আপনি বলছেন যে আপনি কেএমডি এর টেন্ডার, কিন্তু আপনার যে বিলটা তো প্রকাশে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন। ওটা হতে পারে, জীবনে হতে পারে না। আমাদের পাশে পাসপোর্টে পার্কিং এর ছেলেগুলো কাজ করছে, ইমামিতে কাজ করছে, তাদের এটা দেখান না আমাকে। আপনি যে কোনো লোকের একটা নিয়ে আমাকে দেখাবেন, আমি মেনে নেব আপনার কথা। আমি আপনাকে দেখাচ্ছি আপনার কোম্পানি। ও আমার লোকই নেই, আপনি কেন ওর সঙ্গে কথা বলছেন? যে আমার লোক আছে তার সঙ্গে কথা বললে আমাকে দেখান। সে তো নিজে আপনাকে আপনাদের আইডি দেখাচ্ছে, সে তো বলছে আপনার আইডি কোথায় দেখাচ্ছে? আপনি দেখুন, যদি আইডি আছে তাহলে আমাকে। আইডি তো আমরাও দেখাচ্ছি, আইডি তো আমরাও দেখাচ্ছি, এটাই তো আইডি। কি করে তিনি অস্বীকার করতে পারেন? আর এখনো কি সেইভাবেই পার্কিং চলছে? ইপস মেশিন এখনো আসেনি, আর মালিক কোথায়? রৌনক, একেবারে আনন্দে এখনো পর্যন্ত কোন রকম ইপস মেশিন আসেনি, মালিকের কোন রকম পাত্তা পাওয়া যাচ্ছে না। বারংবার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, তিনি কিন্তু কোন রকম পাত্তা পাওয়া যাচ্ছে না, এবং তার বারংবারের দাবি যে দীর্ঘদিনের তার পার্কিং
এবং তিনি উল্টে দাবি করছেন কেএমডি এর তরফ থেকে নাকি তাদেরকে কোনো রকম ইপস মেশিনের ব্যবস্থা করে দেওয়া হয়নি। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে তিনি কেএমডি এর টেন্ডার নেওয়া সত্ত্বেও ইউজ করছেন কিন্তু কলকাতা পৌরসভার বিল। শুধু তাই নয়, যে লেনে পার্কিং করার কোনো রাইট নেই, নো পার্কিং বোর্ড লাগানো, সেই লেনেও কিন্তু সারির পর সারি গাড়ি দাঁড় করিয়ে অতিরিক্ত টাকা তুলছে। অর্থাৎ ঘন্টায় 10 টাকার জায়গায় 50 থেকে শুরু করে কারোর কাছে কিন্তু 250 মানে মালিক অস্বীকার করছেন আর মেয়র বলছেন ইপস মেশিন ছাড়া পার্কিং ফি কিভাবে নেওয়া যায় খতিয়ে দেখবেন। তিনি বলছেন বেআইনি, খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এটা আপনি বললেন, আমি চেক করব। তার কারণ যে এটা কারা দিয়েছে, টেন্ডার করেছে কিনা কেএমডি, এটা আমি দেখতে হবে আমার। এটা আমার দেখতে এবং বেশিও টাকা নিচ্ছে, মানে পৌরসভার যে টাকা আমার এখন পৌরসভা আমরা ওই ইয়ে করে দিচ্ছি, ওই এতে টেন্ডার করে ওই গাড়ি ওই রিপোজ করে দিয়েছি। এখন তো কারোর স্লিপ দিয়ে তোলার কথা নয়। আমরাই দেখিয়েছিলাম 108 নম্বর ওয়ার্ডে এইভাবে বেআইনি ভাবে পার্কিং ফি তোলা হচ্ছে। কাঁচা বিল, ইপস মেশিন নেই, ইপস মেশিন ছাড়া কিভাবে তোলা হচ্ছে আমরাই দেখিয়েছিলাম 108 নম্বর ওয়ার্ডে বাইপাসের ধারে বেআইনি পার্কিং। পুরো আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনি পার্কিং, রাস্তার দুধারে চলছে বেআইনি পার্কিং, নো পার্কিং জোনেও চলছে অবাধে পার্কিং। পার্কিং জোনে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ, 10 টাকার বদলে নেওয়া হচ্ছে ঘন্টায় 30 থেকে 40 টাকা। আর তার জেরেই কাঁচা রসিদ ফিরে এলো, কেএমসির বদলে কেএমডি এর রসিদ ফিরে এলো, কিন্তু ইপস মেশিন এলো না, অনলাইন মেশিন এলো না। অনলাইন মেশিন এবার আসে কবে সেটাই আমরা নজরে রাখবো। এবার দেখাবো এন্টালি এলাকায় 56 নম্বর ওয়ার্ডে কনভেন্ট লেনের মতি ঝিলে ডাম্পিং গ্রাউন্ড দখল, 40 কাঠা জমি। সেই 40 কাঠা জমিতেই ডাম্পিং গ্রাউন্ড দখল, একেবারে ভয়ঙ্কর অবস্থা। প্রমোটিং জমি মাফিয়া, তাদের জমি হাঙরদের দৌরাত্ম্য। কথা বলবো, প্রথমে স্থানীয়দের বক্তব্য দেখাবো। এখান থেকে পাস করতাম আমরা, কেউ মানে ভালোভাবে সুস্থভাবে এখান থেকে যেতে পারতাম না, আমাদেরকে না চেপে আমাদের এখান থেকে যেতে হতো। চারিদিকে দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনা যে যেরাম পেরেছে ফেলে গেছে। পেছনেই দেখছেন যে একটা পার্ক তৈরি হচ্ছে, সেটা আমাদের 56 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী স্বপন সমাদ্দার মহাশয়ের উদ্যোগেই হচ্ছে জিনিসটা। তো তার মধ্যে এই যে জায়গাটা একটু কিরম একটা বাজে একটা জিনিস দেখায় না, যে এখান থেকে কোনো বাচ্চারা যেতে পারে না, খেলাধুলা করতে পারে না। কেন না, চারিদিকে একদম ময়লা স্তূপাকার হয়ে রয়েছে। এখানে তো বুঝলাম যে ময়লা স্তূপাকার রয়েছে। আমি ভেঙ্কটেশ্বরের সঙ্গে কথা বলবো। এই জায়গাটা ডাম্পিং গ্রাউন্ড, সেটা কারা দখল করছে, কাদের বিরুদ্ধে অভিযোগ, কেন দখল করছে, কি উদ্দেশ্য, কি জানা যাচ্ছে? দেখো, এই যে 56 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মতিঝিল এলাকা, সেখানে দীর্ঘদিন ধরে একটি ডাম্পিং গ্রাউন্ড ছিল। সেখানে এলাকার ময়লা আবর্জনা জমতে জমতে একেবারে সেই পাহাড় তৈরি হয়েছিল। এলাকার মানুষজন তারা একেবারে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করছেন, পাশে একটি স্কুল রয়েছে, ফলে এখান থেকে যাতে ডাম্পিং গ্রাউন্ডের এই সমস্ত আবর্জনার পাহাড় অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়, এখানে যাতে খেলার মাঠ করা হয়, সেই দাবি কিন্তু স্থানীয় কাউন্সিলরের কাছে তারা রেখেছিলেন। সেই মতো কাউন্সিলর তিনি এই যে ডাম্পিং গ্রাউন্ডে যে আবর্জনার পাহাড়, সেই পাহাড় পরিষ্কার করতে করতেই একেবারে এক শ্রেণীর জমি, অসাধু জমি ব্যবসায়ীদের নজরে পড়ে এই মাঠ। অর্থাৎ স্থানীয়দের যেটা অভিযোগ, যে রাতের অন্ধকারে জমি মাপা হচ্ছে এবং সেখানে বেআইনিভাবে বহুতল গড়ে তোলা হবে, সেই আশঙ্কা তারা করছিলেন। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কাউন্সিলর আমরা দেখেছি তিনি নিজে একেবারে এই ধরনের জমি হাঙরদের হাত থেকে মাঠকে বাঁচাতে তিনি ময়দানে নেমেছেন এবং এলাকার মানুষজন একেবারে গণস্বাক্ষর করছেন। মানে এই যে নাগরিকবৃন্দ, আজকে আমরা দেখছি নাগরিকবৃন্দ একেবারে মেরাব বেঁধে তারা গণ অবস্থান করছেন। এবং ভেঙ্কটেশ্বর, এই যে তারা কি চিহ্নিত করতে পেরেছেন কাউন্সিলর থেকে আরম্ভ করে কারা কারা এই ধরনের কাজ করছে, বেআইনি কাজ করছে, সরকারি জমি দখলের চেষ্টা করছে?
দেখো এখনো পর্যন্ত কাউন্সিলর গতকালই তিনি অবস্থানে বসেছিলেন স্থানীয় মানুষদের নিয়ে, কিন্তু রাতের অন্ধকারে কে বা কারা আসছে, কারা জমি মাপছে হ্যাঁ। সেটা কিন্তু এখনো ভাবে স্পষ্ট নয় এলাকার মানুষ বা কাউন্সিলরের কাছে। কিন্তু কাউন্সিলর যিনি রয়েছেন তিনি স্পষ্ট জানিয়েছেন যে এই যে মাঠ রয়েছে, এই যে আবর্জনার পাহাড় পরিষ্কার হতেই তারা নজর দিচ্ছে, অর্থাৎ জমি হাঙ্গররা আচ্ছা। নজর দিচ্ছে এখানে, এবং সেখানে বহুতল ডাম্পিং গ্রাউন্ডটা বা সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষেরকে দুর্গন্ধ থেকে মুক্তির জন্য পরিষ্কার করা হলো, আর সেখানেই আবার জমি মাফিয়া দৌরাত্ম। আর এই নাগরিক বৃন্দ তারা এবার অবস্থানে বসেছেন। আর মেয়র পরিষদ স্বপন সমাদ্দার তিনি বলছেন প্রমোটার রাজ বরদাস্ত নয়। দেখুন, তখন এদের কিছু অসাধু প্রমোটার বলুন বা জমি হাঙর বলুন, তারা এটা নজর পড়েছে, কুনজর পড়েছে। ফলে আমাদের দায়িত্ব একজন জনপ্রতিনিধি হিসাবে যে এই অঞ্চলে মানুষদের, এই অঞ্চলের শিশুদের ভবিষ্যতের কথা মাথায় রেখে এই জমিটা যাতে, যদি অরিজিনাল কাগজপত্র থাকে, সরকারের কাছে অনুরোধ থাকবে যেটা আপনি অধিগ্রহণ করুন, জনস্বার্থে কাজে লাগান। এটা গ্রিনারিজ হতে পারে, শিশুদের উদ্যান হতে পারে, প্রাতঃ ভ্রমণ, সান্ধ্যকালীন ভ্রমণ বয়স্ক লোকরা করতে পারে, কিন্তু কংক্রিটের জঙ্গল এটা হতে দেওয়া যাবে না। এই মাঠটার একটা ঐতিহ্য আছে, এটা বড়ুয়া মাঠ বলে খ্যাত। তা আমরা সেই বড়ুয়া মাঠই আমরা রাখতে চাই, কিন্তু মানুষের স্বার্থে হোক, কোনো দুষ্টচক্র বা কোনো ব্যক্তিগত মানুষের স্বার্থে নয়। আর এই খবর দেখানোর পরেই কড়া মেয়র। খাস কলকাতায় সরকারি জমি দখলের অভিযোগ। মেয়র ফিরহাদ হাকিম বললেন যে ব্যক্তি স্বার্থে কোনো জমি দখল করা যাবে না, খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থার আশ্বাস মেয়র ফিরহাদ হাকিমের। কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় ইললিগাল সরকারি জমি গ্র্যাব করার একটা প্রবণতা বহুদিন ধরে কলকাতায় রয়েছে। এখন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সরকারি জমিতে যে দখলদারি সেটা হাঁটাতে হবে, এবং সেই অংশ হিসেবে এটাও আমাদের কর্তব্য যে খেলার মাঠ, সরকারি জমি, মানুষের উপকারে যে জায়গাটা লাগে সেগুলোকে যাতে বেঁচে থাকে, কোনো একজন মানুষের সেলফ ইন্টারেস্টে যেন সেই জায়গাটাকে হাতছাড়া না হয়ে যায়, এটা দেখা আমাদের দায়িত্ব। এবার চলে যাব হাওড়ায়। হাওড়ার উনসানিতে নিকাশি নালার ওপরে পাঁচিল তৈরি হয়ে গেছে, আর তারপরে দেখুন কি জল যন্ত্রণা। একেবারে পচা জল, দুর্গন্ধ জল, সেই জল পার করেই যাতায়াত করতে হচ্ছে। স্থানীয়রা কি বলছেন আগে দেখি, তাদেরকেই তো গুরুত্ব দিতে হবে প্রথম। 18 সালে আমাদের রাস্তা হয়েছিল, রাস্তা হওয়ার সঙ্গে সঙ্গে ড্রেনও হয়েছিল, হ্যাঁ, কিন্তু ড্রেনের মুখটাকে আটকে দিয়েছে। তখন আমরা বুঝতে পারিনি যে জলটা কোথা দিয়ে যাবে। তারপরে কি করেছে, ড্রেনের মুখটা যেই বৃষ্টি হয়ে শুরু হয়েছে তখনই জল জমতে শুরু হয়েছে। পুলিশ কিছুই বলছে না আমাদের, পুলিশ বরঞ্চ আমাদের আরো থ্রেট দিচ্ছে, বলেছে আপনারা খুলবেন না, যে খুলবে তাকেই তুলে আনবো। ড্রেনটার মুখটা একজন উত্তম আদক বলে উনি সবাইকে হ্যারাসমেন্ট করছেন এমনভাবে, কেউ বাইরে তো বেরোতে পারে না। এইবার আমরা যেটা চাইছি এখন ড্রেনটার নিকাশি ব্যবস্থা হোক। এই ড্রেনটার মুখ খুলতে এলেই কখনো লাঠি নিয়ে, কখনো পুলিশ নিয়ে, পুলিশ সবসময় ওনাকেই সহযোগিতা করছেন। থানার বড়বাবু থ্রেট দিয়েছেন যে ওই ড্রেনটার মুখ যে খুলতে যাবে তাকে তুলে নিয়ে আসবো। থানার বড়বাবু থ্রেট দিচ্ছেন, যিনি ওই ড্রেনের মুখ খুলতে যাবেন তাকেই তুলে নিয়ে আসবেন উত্তম মাধব। এই ড্রেনটা পরিষ্কার করতে গেলেই তখন তিনি তেড়ে আসেন। উত্তম মাধব কে দেবাশিস? উত্তম মাধব কে সেটা কিন্তু প্রমাণ করে দিচ্ছে পুলিশের ভূমিকা নিয়ে, যে প্রভাবশালী এই ব্যক্তি এবং তার রাজনৈতিক পরিচয় আছে, শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠতা, সেই কারণেই তার এত বাড়বাড়ন্ত। তবে অবশ্যই এখানকার আরও যারা রয়েছেন শাসক দলের ঘনিষ্ঠ, তারা কিন্তু এই কষ্টে কিন্তু তারা কষ্টে ভুগতে হচ্ছে। প্রতিদিন জমা জল, পচা জলে তাদেরকে যাতায়াত করা, বসবাস করা তাদেরকে করতে হচ্ছে, তারাই কিন্তু আবার প্রতিবাদ করছে। তবে অবশ্যই এই প্রতিবাদ চলছে সেখানে। আর হাওড়া শহরের একটা আইডেন্টিটি, তা হলো জমা জল। প্রত্যেকটি শহরের একটা করে আইডেন্টিটি থাকে, আর হাওড়া শহরের আইডেন্টিটি এখন হচ্ছে জমা জল। যেখানেই জমা জল দেখবে সেখানেই ভাববে এটি হচ্ছে হাওড়া পুরসভার অন্তর্গত অঞ্চল। কিন্তু দেবাশিস, পুরসভা আমি ছেড়ে দিলাম, ওখানে তো বিধায়করাও রয়েছেন, তৃণমূলেরই জনপ্রতিনিধি সব। তারা কি করছেন? তারা এই সমস্যা মেটাতে পারছেন না। উত্তম বাবুর এত দাপট।
দেখো অবশ্যই সেই সমস্যা মেটাতে পারছে না বলেই আজকে কিন্তু সেখানে নিউজ 18-কে সেই খবর করতে হচ্ছে। আর 2018-তে হাওড়া পুরসভার তরফ থেকেই সেখানে পাকা রাস্তা, পাকা নর্দমা তৈরি করা হলো। আর সেই নর্দমা এক ব্যক্তি তার নিজের জমির ওপর দিয়ে গেছে, তার বাড়ির সামনে দিয়ে নর্দমা যাবে না বলে সে পাঁচিল দিয়ে তুলে দিল। আর পুরসভা 6 বছর ধরে ধরে দেখলো, বিধায়করা 6 বছর ধরে ধরে করবো দেখবো বলেই কাটিয়ে দিল। অবশেষে মানে হাওড়া পুরসভায় কোনো নির্বাচন নেই, কোনো ভোট নেই বিভিন্ন কারণে, এবং কাউন্সিলর নেই, কিন্তু কাউন্সিলররা যথেষ্ট দাপুটে এবং কাউন্সিলরদের সঙ্গে যারা থাকেন তারাও প্রভাবশালী। মুখ্য প্রশাসককেই সবকিছু জবাব দিতে হয়। মুখ্য প্রশাসক বলছেন যে তিনি খতিয়ে দেখবেন। দেখুন, আমরা এনকোয়ারি করে দেখব, যদি সেরকম ঘটনা হয়ে থাকে সে পাঁচিল জারি হোক না কেন সেটা আমরা ভেঙে দেব। কারণ নর্দমা তো পুরসভার হবে, নর্দমা কারোর পার্সোনাল তো রাস্তার ধারে ড্রেন সেটা কর্পোরেশনেরই হবে, সেটা কারোর ব্যক্তিগত হবে না। অতএব সে পাঁচিল আমরা ভেঙে দেবো, সে জারি হোক না কেন। আমরা এনকোয়ারি করে পাঠাচ্ছি ওই অঞ্চলে, আমাদের টিমকে পাঠাবো। আর 46 নম্বর ওয়ার্ডে জেনারেলি আমি বলছি ওই অঞ্চলগুলো যেহেতু অ্যাডেড এরিয়া, খুব লো লাইং এরিয়া, তবে এইরকম যদি ঘটনা হয়ে থাকে যে পাঁচিল কেউ তুলে দিচ্ছেন ড্রেনেজ ব্লক করে, তাহলে আমরা অবিলম্বে আমরা ভেঙে দেবো সেই পাঁচিল। আবাস যোজনায় 55,000 বাড়ি তৈরি হয়নি, এখনো অনুমোদনের পরেও তৈরি হয়নি। এই নিয়ে ক্ষুব্ধ নবান্ন। পঞ্চায়েত দপ্তরের রিপোর্টে ক্ষুব্ধ নবান্ন, পঞ্চায়েত দপ্তরের কাজে ক্ষুব্ধ নবান্ন। অনুমোদনের পরেও আবাস যোজনার কাজে কেন তৈরি হলো না সেই প্রশ্নই উঠছে। সেই প্রশ্ন পঞ্চায়েত দপ্তরের কাছে নবান্ন। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, 55,000 বাড়ি কোন কোন এলাকায়, কি জানা যাচ্ছে সূত্র মারফত? কেন তৈরি হয়নি? গাফিলতি কাদের? দেখো, মূলত দক্ষিণ 24 পরগনা এই তালিকায় সব থেকে শীর্ষে রয়েছে, তারপর রয়েছে উত্তর 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ। কম বেশি রাজ্যের প্রত্যেকটি জেলাতেই রয়েছে, কিন্তু সব থেকে বেশি রয়েছে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলাতেও। যেটা দেখা যাচ্ছে যে এই যে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা প্রকল্প, এই প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা প্রকল্পে কেন্দ্রের অনুমোদন রয়েছে, কেন্দ্রের অর্থ বরাদ্দও রয়েছে, কিন্তু তবুও প্রায় 55,000 বাড়ি তৈরির কাজ সম্পন্ন করা যায়নি এখনো পর্যন্ত। তুমি জানো যে বর্তমানে রাজ্যকে এই প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্র। এই প্রকল্পে কেন্দ্র দেয় 60% টাকা, রাজ্য দেয় 40% টাকা। বর্তমানে এই প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করলেও এর আগে যখন টাকা দিয়েছিল কেন্দ্র, তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে কেন্দ্রের অনুমোদন থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত 55,000 বাড়ি তৈরি করার কাজ বাকি রয়েছে। আর তা নিয়ে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে দ্রুত এই কাজগুলো শেষ করা হয়, বিশেষত যেখানে রাজ্য সরকার ডিসেম্বর মাসে ফের নতুন করে কিস্তির টাকা দেবে, কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে, তার জন্য রাজ্য নিজে থেকেই বাড়ি তৈরি করে দেবে। কিন্তু তার আগে কেন্দ্রের অনুমোদন প্রাপ্ত বাড়িগুলি তৈরির কাজও শেষ করতে চায় নবান্ন। আর সেই কারণেই পঞ্চায়েত দপ্তরের তরফে এই তথ্য উঠে আসায় নবান্ন ক্ষুব্ধ বলেই সূত্র মারফত। ধন্যবাদ। মালদায় কন্যাশ্রী প্রকল্পে কাটমানি না দেওয়ায় একজন ছাত্রীর, একাদশ শ্রেণীর ছাত্রীর ফর্ম বাতিল হয়ে গেল। কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবকের সঙ্গে কথা বলবো। মালদার রতুয়ায় কন্যাশ্রী প্রকল্পে দুর্নীতির অভিযোগ, সরকারি কর্মীর বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ, সরকারি কর্মীর বিরুদ্ধেই কাটমানি চাওয়ার অভিযোগ। কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, কি অভিযোগ? একদমই, দেখো, সুলতান পারভিন নামে এই ছাত্রী, তার পরিবারের যেটা দাবি যে সে যখন K2 অর্থাৎ কন্যাশ্রীর দ্বিতীয় যে ধাপ আছে তার যে আবেদন করেছিল, 18 বছর পেরিয়ে গেলে সাধারণত এইভাবে সরকারি সাহায্য পাওয়া যায়, কিন্তু সে সত্যি বিবাহিত বা অবিবাহিত এটার জন্য কিন্তু পঞ্চায়েত স্তরে একটি ভেরিফিকেশন হয়। অভিযোগ উঠছে পঞ্চায়েতের ভেরিফিকেশনের দায়িত্বে থাকা যিনি কর্মী, পঞ্চায়েত সহায়ক, তিনি কাটমানি দাবি করেন। আর কাটমানি না দেওয়াতেই ফর্মে অবিবাহিত ছাত্রীকে বিবাহিত করে পাঠিয়ে দেওয়া হয়। আর শুধু এই কারণেই তার ফর্ম বাতিল হয়ে গিয়েছে। এই সরকারি কর্মীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা, কারণ কন্যাশ্রী প্রকল্প হচ্ছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। সেবক, একদমই এই জন্যই ক্ষোভ এবং স্কুল কর্তৃপক্ষও বলছে যে তারা, স্কুল কর্তৃপক্ষ এই ছাত্রী যে অবিবাহিত জানিয়ে পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করেন, যে কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠছে টাকা চাওয়ার তাকে জানানো হয়, নোডাল অফিসারকে জানানো হয়, এরপরেও কাজ হয়নি। শেষ পর্যন্ত ভিডিওর দ্বারস্থ হয়েছে। যার কাছ থেকে কাটমানি নেওয়া, যার কাছ থেকে কন্যাশ্রী একাদশ শ্রেণীর ফর্ম বাতিল হয়ে গেল, তিনি কি বলছেন, সেই ছাত্রী, সেই পড়ুয়া এবং তার বাবা কি বলছেন, দেখুন।
কন্যাশ্রী কেটু জমা দিই, তারপরে তখন আমার বান্ধবীদের ইনকোয়ারি করা হয়ে গেছিল, আমার হয়নি, তখন পঞ্চায়েতে যেয়ে বললাম শান্তানুরকে, উনি বললো কি কিছু টাকা লাগবে। তো আমরা বলছি কিসের টাকা লাগবে, এটা তো টাকা লাগে না, 1.5 বছর থেকে আমাকে এটা ওটা করে ঘুরাচ্ছে। বিয়ের রিপোর্ট পাঠিয়েছে এত থেকে পঞ্চায়েত থেকে বলেছে, বিয়ে হয়নি আমার, এখনো আমি রানিং ছাত্রী আছি। এখন চাইছি যে আমার সঠিক তদন্ত করা হোক, যাতে আমার প্রাপ্য যেটা আমি জানি পাই। পশ্চিমদের কাছে আসছে তো কেছে না এটা বিয়ে হয়ে গেছে, বিয়ের রিপোর্ট দিয়ে পাঠাইছে, বিয়ে বউ তো নাই, ওটা তদন্ত করতে পারে। এখন চাচ্ছি বলতে কি যে আমার যেটা কন্যাশ্রীর যেটা আমার আবদার সেটা যেন আমাকে ফিরিয়ে দেয়। আরেকবার চলে যাব ছোট্ট করে সেবকের কাছে। সেবক, এই সরকারি কর্মীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা? দেখো, ইতিমধ্যে ভিডিও তদন্তের নির্দেশ দিয়েছেন এবং বলে জানিয়ে দিয়েছেন যে তদন্তে যদি প্রমাণিত হয় এই সরকারি কর্মী সত্যি কাটমানি চেয়েছেন এবং কেন অবিবাহিত ছাত্রী বিবাহিত হয়ে গেল তার কাছে কৈফিয়ত চাওয়া হবে, জবাবদিহি চাওয়া হবে। এরপরে ভিডিও তদন্তের নির্দেশ দিয়েছেন, দেখা যাক ওই সরকারি কর্মীর বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয়। প্রধান শিক্ষক কি বলছেন দেখুন। শান্তনুবাবু এখানে একজন আছেন যিনি অঞ্চল থেকে ভেরিফাই করেন, ওনাকে আমি ডেকে বিষয়টা জানিয়েছি যে এটা কেন হলো। এটা আমার স্কুলের মেয়ে, ক্লাস 11-এ পড়ে, ও আগে K1 পেয়েছে, ও যখন K2 এলিজিবল হয় তখন আমরা এখানে করে দিই। ও সমস্ত বিষয় এইভাবে আমি শান্তনুবাবুকে জানাই, তারপরে বলি যে আপনি যেভাবে পারেন এটা এই বেনিফিশিয়ারিটা যাতে তার বেনিফিটটা পায় কন্যাশ্রীর, সেই ব্যবস্থা আপনি করে দেবেন। যে নোডাল আছেন বিডিও অফিস, প্রসেনজিৎ সরকার, ওনাকেও আমি বলেছি যদি কোনোভাবে করে দিতে পারেন তাহলে মেয়েটা উপকৃত হবেন।